বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কনসার্ন এসেছে, এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না। এটার জন্য দুটো প্রোটেকশন আমরা দেখেছি। একটা প্রোটেকশন হচ্ছে স্টারলিংকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ তাদেরকে গ্রাউন্ড স্টেশন, স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটে যাবে। আমরা বলেছি তারা চাইলে বিকল্প এবং রিডান্ডেন্সির জন্য তারা চাইলে বিদেশি গেটওয়ে রাখতে পারবে, কিন্তু অ্যাক্টিভ ডিভাইসগুলো মনিটর করার জন্য, সেখান থেকে রেভিনিউ আর্ন করার জন্য এবং একই সাথে বাংলাদেশে যারা লাইসেন্স গেটওয়ে আছেন তাদের স্বার্থ রক্ষার জন্য আমরা বলেছি লোকাল গেটওয়ে ব্যবহার করতে পারবে এবং সেখানে এলআইসি ইনস্টল করতে হবে। অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তার জন্য যে লফুল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে, সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে। পাশাপাশি প্রতিটা ডিভাইস যাতে আনঅথরাইজড ডিভাইস বাংলাদেশের সীমানায় না ঢুকে, বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায়, সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলোর জন্য এনওসি নিতে হবে। তো আমরা যেহেতু হাজার হাজার ডিভাইস আলাদা করে এনওসি দিতে এটা প্রসেসগত জটিলতা তৈরি হবে, সেজন্য আমরা বলেছি গ্রুপ অফ ডিভাইসকে একই এনওসির আওতায় ব্যাচ করে আনা যাবে। তবে বর্তমানে যে আমরা আজকে লঞ্চ করছি সেটা কমার্শিয়াল টেস্ট রান। এই কমার্শিয়াল টেস্ট রানের জন্য তারা একটা আমাদের কাছে আবেদন করেছে। এই আবেদনের জন্য একটা লিমিটেড সময়, 90 দিনের একটা সময়সীমা দেওয়া হয়েছে, যেহেতু গ্রাউন্ড স্টেশন তৈরি করতে কিছুটা সময় লাগবে। তো এই 90 দিনের মধ্যে ইতিমধ্যেই 10 দিন পেরিয়ে গেছে, তাদের হাতে আর 80 দিন সময় আছে। এই 80 দিন পরে তাদেরকে এই লোকাল গেটওয়ের যেই বাধ্যবাধকতা সেটা ফুলফিল করতে হবে এবং একই সাথে এলআইসি বাধ্যবাধকতাও ফুলফিল করতে হবে। ইতিমধ্যেই এনটিএমসির সাথে তাদের একটা সংযোগ প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় আমরা বাংলাদেশে ইন্টারনেটের শাটডাউন দেখেছি। তো সেই দিক থেকে আসলে সরকার নিয়ন্ত্রণ শব্দটার দিক থেকে ভাবেনি। অর্থাৎ এই যে ইন্টারনেট বন্ধ, এটা বাংলাদেশের ব্যবসায়ী কমিউনিটিকে এবং যারা বিদেশি বিনিয়োগকারী আছে তাদেরকে একটা ভুল বার্তা দেয়। আপনারা জানেন যে ওই সময়ে ইন্টারনেট বন্ধ করে আমাদের নাগরিকদের উপরে গণহত্যা চালানো হয়েছিল এবং একই সাথে বাংলাদেশের ব্যাংকিং খাতের আন্তর্জাতিক যে ক্রেডিট রেটিং সেটারও অবনমন হয়েছিল এবং আমাদের ফ্রিল্যান্সার কমিউনিটি সেখানে সাফার করেছিলেন এবং একই সাথে আমাদের রেমিটেন্স প্রবাহ সিগনিফিক্যান্টলি কমে গেছিল। তো সেই জন্য ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যেই আওয়ামী উদ্যোগ ছিল সেখান থেকে আমরা সরে এসেছি এবং সাইবার নিরাপত্তা আইনে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতিও দিয়েছি। তো সেদিক থেকে নিয়ন্ত্রণের বিষয়টা আমরা সেভাবে আমলে নিই। এখন রেগুলেটরির প্রশ্নে আমরা কিভাবে রেগুলেটরি প্রশ্নকে অ্যাড্রেস করবো, সেজন্য আমরা দুটো বিষয়ে পদক্ষেপ নিয়েছি। প্রথমত, যে আনঅথরাইজড ডিভাইসের ব্যাপারে আমরা বলেছি যে প্রতিটা ডিভাইসকে বাংলাদেশের সীমানায় অপারেট করতে হলে বিটিআরসি থেকে এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে এবং একই সাথে যেহেতু আমরা বিটিআরসি থেকে ইন্টারনেট গেটওয়ে হিসাবে লাইসেন্স দিয়ে থাকি, সেজন্য আমাদের লাইসেন্সগুলোর স্বার্থে তাদেরকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে। নিয়ন্ত্রণের বিষয় এই দুটোই। আমরা চাইলে গেটওয়েগুলোকে সুস্পষ্ট নির্দেশনা দিতে পারবো এবং কানেক্টেড ডিভাইসগুলোকে মনিটরিং আওতায় রাখতে পারবো। একটা প্রশ্ন এসেছে, চীন মার্কিন বাণিজ্য দ্বন্দ্বের মধ্যে স্টারলিংকের অনুমতি কোনো প্রভাব ফেলবে কিনা। আমি মনে করি যে এই ধরনের কোনো প্রভাব ফেলবে না, কারণ হচ্ছে এটা একটা ব্যবসায়িক ইনিশিয়েটিভ এবং এটা হচ্ছে বাংলাদেশের মানুষকে একটা টেকসই ব্রডব্যান্ড ইন্টারনেট বিকল্প দেওয়ার জন্য একটা ব্যবস্থা। আপনারা জানেন যে শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ায় সম্প্রতি স্টারলিংকের অনুপ্রবেশ করেছে এই দুটো বাজারে এবং সেখানেও এটা উল্লেখযোগ্য সাড়া ফেলেছে এবং উদ্যোক্তাদের মধ্যে এটা অ্যাকসেপ্টেড হয়েছে। তো বাংলাদেশে চাইনিজ কোম্পানিগুলো আমাদের 4G, 5G, 2G, 3G প্রত্যেকটা নেটওয়ার্কে কাজ করে। এখন সামনের দিনেও তারা ইকুয়ালি কাজ করতে পারবে। সুতরাং স্টারলিংকের মাধ্যমে চাইনিজ কোনো কোম্পানির সুযোগ বন্ধ হয়ে যাবে না। এখানে আমি উল্লেখ করতে চাই, শুধু স্টারলিংক নয়, এনজিএসও অপারেটর হিসাবে আরও 4টি গ্লোবাল প্লেয়ার আমাদের সাথে বিটিআরসির সাথে যোগাযোগ করেছে। তাদের নাম হচ্ছে অ্যামাজন কুইপার, স্যাটেলয়েট, টেলিসেট এবং ইউকে এবং ইন্ডিয়ার যৌথ ভেঞ্চার ওয়ানওয়েব। এবং এখানে চাইনিজ একটা প্লেয়ার আছে ইউওয়াং। তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে ইকুয়াল পলিসি সাপোর্ট দিয়ে দেবো। আমাদের লোকাল ইন্টারনেট প্রোভাইডার আছে, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এই ডিভাইসটার উপরে মোবিলিটি সুযোগ দেই নেই। অর্থাৎ আপনি যদি স্টারলিংকের রাউটার থেকে কেবল কানেক্ট করে কিছু দূর নিয়ে আবার স্টারলিংক থেকে একটা রাউটার থেকে ওয়াইফাই সেবা দেন, সেটা দিতে পারবেন, কিন্তু এই ডিভাইসটা সেলের উপরে আপনি মোবিলিটির সুযোগটা আমরা দিই না। এটার মাধ্যমে আমরা আইএসপিদেরকে প্রোটেক্ট করছি।
আমরা আইএসপিদেরকে রিকোয়েস্ট করেছি, গত 4 মাস ধরে আমরা অক্লান্ত পরিশ্রম করছি তাদেরকে এটা বোঝাতে যে একটা নতুন বিকল্প আসছে, বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি হবে। সুতরাং আইএসপিদেরকে তারা যে ইন্টারনেটের বদলে যে ক্যাশ বিক্রি করে, আইএসপিদেরকে সেখান থেকে সরে আসতে হবে এবং অর্থাৎ গ্রাহক সন্তুষ্টির জন্য আইএসপিরা যাতে ইন্টারনেটের রিয়েল ইন্টারনেট এবং ক্যাশের মধ্যে যে আনুপাতিক হারটা, এই হারটা মেনটেন করে এবং একই সাথে তাদেরকে বলেছি কোয়ালিটি অফ সার্ভিস নিশ্চিত করতে। আপনি ইতিমধ্যেই খেয়াল করেছেন যে আমরা বলেছি 5 এমবিপিএস এবং 10 এমবিপিএসকে তারা যাতে আর ব্রডব্যান্ড ইন্টারনেট হিসাবে ব্যবহার না করে। দিস ইজ এ ভেরি রং টার্মিনোলজি। 20 এমবিপিএসের নিচে কোনো গতিকে, স্পিডকে আসলে ব্রডব্যান্ড ইন্টারনেট বলা যায় না। তো এই যে মেসেজগুলো আমরা তাদের সাথে একাধিকবার বিভিন্ন ফোরামে, বেসরকারি ফোরামে, মিডিয়া ফোরামে এবং বিটিআরসিতে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে এডুকেট করার চেষ্টা করেছি, আমরা পর্যাপ্তভাবে সতর্ক করেছি। আর সর্বশেষে আমি যেটা বলবো, আইএসপিদেরকে প্রোটেক্ট করার জন্য আমরা স্টারলিংকের এই যে এই সেটআপের মোবিলিটি অপশনটা রাখিনি। আমার কাছে এই প্রশ্নটা এসেছে যে আমরা সরকারি কোম্পানিগুলোর স্বার্থ দেখছি কিনা। তো আমি উত্তরে বলবো হ্যাঁ, আমরা স্বার্থ দেখছি। স্টারলিংক ইতিমধ্যেই বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানির 2টো পোর্ট কিনেছে, 2টো 100 গিগ পোর্ট কিনেছে, অর্থাৎ 200 গিগ পোর্ট তারা এলসির মাধ্যমে কিনেছে। তো সেখান থেকে স্যাটেলাইট কোম্পানির রেভিনিউ বাড়বে। আপনারা জানেন আমরা আগেই ইতিমধ্যে স্যাটেলাইট কোম্পানির ব্যবহার বাড়ানোর জন্য অনেকগুলো পলিসি নিয়েছি, সেগুলো কাজ করছে এবং গত 3 মাসে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যান্ডউইথ ব্যবহার যেটা অব্যবহৃত ছিল সেটার ব্যবহার প্রায় দ্বিগুণ বেড়েছে। তো এটার মাধ্যমে এই যাত্রাটা আরও শুরু হলো এবং ক্যাপাসিটি বাড়ার সাথে সাথে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবহারও বাড়বে, রেভিনিউও বাড়বে। স্টারলিংক যেহেতু বৈশ্বিক প্লেয়ার, সে তার নিজের মতো করে বাংলাদেশের ডিস্ট্রিবিউটরস নিয়োগ করবে। সেখানে আমরা কোনো ধরনের কোনো বাধা কিংবা প্রভাব দেইনি। এখনও পর্যন্ত আমরা কারোর পক্ষে তদবির করিনি, তারা নিজেদের মতো করে ডিস্ট্রিবিউটর ঠিক করেছে। তবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির আয় বাড়ানোর জন্য, যেহেতু এটা সরকারি একটা প্রতিষ্ঠান, সেজন্য আমরা তাদেরকে আনফর্মালি রিকোয়েস্ট করেছি যাতে ডিস্ট্রিবিউশন লিস্টে তারা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে রাখে এবং গতকাল তারা এটা নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে লোকাল ডিস্ট্রিবিউটর হিসেবে রাখবে।